21শে জুলাইয়ের ঠিক কয়েক ঘন্টা আগে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেছেন এবং সেখানে বেশ কিছু এমন অভিযোগ উঠে এসছে যেগুলো নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। আর তারই মধ্যে ধরুন আগামীকাল যখন 21শে জুলাই যখন পালন করা হবে তখন ফোকাস থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, থাকবে কংগ্রেসের দিকে এবং ফোকাস থাকবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর দিকেও। এই নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত খ্যাতনামা চিকিৎসক অরিন্দম বিশ্বাস। শুভেন্দু অধিকারী 21শে জুলাই যে কমিশনের রিপোর্টটি পেশ করেছেন তাতে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাই হয়নি কমিশনের এই সামনে আর কি। তো এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এখন পরিষ্কার কথা, শুভেন্দু অধিকারীর কাছে একটা চ্যালেঞ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে বিলিটিল করা যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাটাকে কিভাবে সংকুচিত করা যায়। তো এখন মস্তিষ্ক মানে ওই হয় না আমাদের হীরক রাজার দেশে, তো ঘটনা হচ্ছে ব্রেইন ওয়াশ করার জন্য এরকম বিভিন্ন প্রক্ষালন, সেই বিখ্যাত সেই আমাদের হীরক রাজার দেশে একটা মেশিনের মধ্যে সেই। তো ঘটনাচক্র হচ্ছে যে ব্রেইন ওয়াশ যদি করতেই হয় এখন বিভিন্নভাবে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাই একটা বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। 1993 14 জনের মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব নেত্রী কংগ্রেসের, সে এগিয়ে গেছে উইদাউট ভোটার কার্ড নো ভোট, এটাই তার ডিমান্ড ছিল। তখন বামপন্থী যারা স্বৈরাচারী বামপন্থীরা তখন গুলি চালিয়েছিল নির্বিচারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়, বিভিন্ন নেতা ছিল। এখন এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পিটাকিল রেসিপি, অস্বীকার করার নেই। 21শে জুলাই একটা সেন্টিমেন্ট, একটা আবেগ, এই জায়গাটাকে যদি আমি ঘোরাতে পারি বিভিন্ন রিপোর্ট এনে, তো এটা নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু ঘটনাচক্রে কত রিপোর্ট পাবে শুভেন্দু অধিকারী করা সম্ভব না। ঘটনাটা ঘটেছিল 1993 সালে, 2011 সালে সিপিএম এর বিদায় নিয়েছিল বা বামফ্রন্ট বিদায় নিয়েছিল। তার মধ্যে যা ঘাপলা করার হাফিজ করার করে দিয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। রিপোর্টে আর পাওয়ার কিছু নেই। কারা চালিয়েছিল? হ্যাঁ, ঘটনাচক্রে হোম মিনিস্টার, হোম সেক্রেটারি তখন ছিলেন মনীশ গুপ্ত, আর কিছু পুলিশ অফিসার ছিলেন। আচ্ছা, তো বলা হয়েছে যে মনীশ গুপ্তের নির্দেশে গুলি চলেছিল। এখন ঘটনাটা হচ্ছে মনীশ গুপ্তকে বলা হচ্ছে তাকে পাঞ্চিং ব্যাগ করে করা হয়েছে। যেই দোষী হোক, আসল রিপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও ভরা করা সম্ভব না, কারণ লুপহোলস থাকবে। কানেক্টিং দ্য ডটস যেটা বলি আমরা, বা ম্যাজিক বুলেট, এগুলো আর তুমি পাবে না, পাওয়া সম্ভব। ইট ইজ নট পসিবল, কারণ সিপিএম অঢেল সময় পেয়েছে তারপরে এই রিপোর্টগুলোকে হাফিজ করে দেওয়ার জন্য, এর মধ্যে মেইন পয়েন্টস গুলো যেগুলো নোটেড থাকে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় করুক, শুভেন্দু অধিকারী করুক, এখন কিছু করার নেই। শুভেন্দু অধিকারী হয়তো দু একটা জিনিস বার করবে, কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে বলবে, সেটা মিডিয়ায় চালাবে, কিন্তু সেটা খুব একটা যে আমি বলবো যে ওটা যে খুব প্রায়োরিটি আছে বা ওটা খুব সিগনিফিকেন্ট, এরকম কিছু নয়। মানে যে দাবিটা করা হয়েছে আর কি, যে 44 জনের বক্তব্য নেওয়া হয়েছিল বা কমিশন ডেকেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাই হয়নি। মানে এবং এর সঙ্গে যে ব্যাপারটা জড়িয়ে বলা হচ্ছে যে 21শে জুলাই কে সামনে রেখে তৃণমূলপন্থীরা বা মমতাপন্থীরা, যেভাবে আপনি বলুন, তারা নানান সুযোগ সুবিধা নিয়েছেন এটাকে সামনে রেখে, এখানে এই আবেগকে কাজ করে মানে ব্যবহার করে। তো আজকে সেটাকেই কি বিজেপি পাল্টা অস্ত্র হিসেবে তুলে ধরতে চাইছে? এটা বিজেপি কাছে পাল্টা অস্ত্র তো চেষ্টা করবেই। যে কটা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন সেগুলো রিপোর্ট যেগুলো অধরা বা আধা রিপোর্ট এসছে, সেইগুলো চেষ্টা করবেন করে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করা। কারণ দিল্লিতে একটা সরকার এখন একটু চাপে আছে, শুভেন্দু অধিকারী সবে পাওয়ারটাকে নিয়েছেন। এখনই যদি চাপ আসতে থাকে, অলরেডি বুলডোজার থেকে শুরু করে ডিমের ব্যাপার, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মানুষ ক্রিটিসাইজ করা শুরু করেছে। একটা সরকারকে 6 মাসের বিরাট একটা সাপোর্ট থাকে, হয়তো কিছু সাপোর্ট আছে, কিন্তু 6 মাসের মধ্যেই শুভেন্দু অধিকারীকে কিন্তু একটা মানে ইম্পেডিমেন্ট, যেটাকে একটা ব্লক বলে, সেটাকে কিন্তু ফেস করতে হচ্ছে। তো সেটার ক্ষেত্রে এখন শুভেন্দু অধিকারী চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে কোণঠাসা করা যায়। তো বিভিন্ন রিপোর্ট, এটা কমিশনের ডাকার দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীর না। যিনি কমিশনটাকে হেড করছেন, অ্যাট দ্য হেলম অফ দ্য কমিশন, হি ইজ রেসপন্সিবল ফর কলিং পিপল হু আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনসিডেন্ট। তার মধ্যে মমতা ব্যানার্জি ছিলেন, কিন্তু কমিশনে যিনি এটা ব্যাপারটাকে হেড করেছেন তার দায়িত্ব, এটা শুভেন্দু অধিকারীর দায়িত্ব না,
এটা বিজেপির দায়িত্ব না, এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব না, এটা মমতা ব্যানার্জির দায়িত্ব না যে কাকে ডাকবে কি ডাকবে। তো যখন সাক্ষ্য গ্রহণ হয়েছে, উনি মনে করেন যে মমতা ব্যানার্জির এখানে দরকার নেই, সুতরাং মমতা ব্যানার্জির দরকার নেই, ডাকেননি। ডাকতেও পারতেন, কেন ডাকেননি সেটা ওনাকেই উনি উত্তর দেবেন। তো এখন প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার চেষ্টা করবে এটাকে একটু বিলিটিল করা, ছোট করা বা কোণঠাসা করা, কারণ চারটে কালকে অলরেডি ভেঙে দিয়েছে। তার মধ্যে হচ্ছে আপেল আখরোটদের একটা দল আছে যারা করবে, কংগ্রেস করবে, কংগ্রেসের তখন কংগ্রেসের ব্যানারে হয়েছিল, এটা অস্বীকার করার নেই। কংগ্রেসের একটা মানে জায়গা আছে, এটাকে পালন করার, করছেও, তারা করেও, হয়তো লোক বেশি হয় না কিন্তু তারা ছোট করে হলেও করে। 93 সাল থেকে এটা করছে, 94 থেকে। মমতা ব্যানার্জিরটা অনেক বড় হয়, সেটাকে মমতা ব্যানার্জির ওটাকে যদি মানে একটু ইনসিগনিফিকেন্ট করে দেওয়া যায়, একটা রিপোর্ট এনে বা একটা কিছু তথ্য এনে, তাহলে মানুষের মধ্যে আরেকবার একটু বিচলিত মানুষ হবেন যে কেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা করে খুব একটা লাভ হবে না, কারণ 21শে জুলাইয়ের সাথে মমতা ব্যানার্জির নামটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর একটা কথা, শুভেন্দু অধিকারী এখন আমার থেকে হয়তো সে একটু সিনিয়র হবে, আশেপাশেই আমরা, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে শুভেন্দু অধিকারী ওই দিন ওখানে ছিলেন কিনা জানি না, মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা ভুলে যাচ্ছে ওই সময় আমাদের বয়সী যারা, তারা তখন কিন্তু যুবক। সেই সময় সিপিএম এর অত্যাচার দেখেছি আমরা। সিপিএম এর বাংলাকে নষ্ট করে দেওয়ার দায়িত্ব নিয়ে, নষ্ট করে দেওয়া, ছাড়খাড় করে দেওয়ার দায়িত্ব তখন নিয়েছিল ওরা। সিপিএম এর মানসিকভাবে, শারীরিকভাবে যে অত্যাচারগুলো হচ্ছিল, ওইটা আমরা দেখেছি। এই জন্য তখন কংগ্রেসের সবাই মধু খেয়েছে সিপিএম এর। একটা করে সিট জিতিয়ে দিত সোমেন মিত্র, তার এগেন্সে কিছুই না, একটা সিপিআর লোককে দাঁড় করিয়ে দিত, দিয়ে দিত সিটটা। জোড়াবাগান সুব্রত মুখার্জি দাঁড়াতো, একটা এলেবেলেকে দাঁড় করিয়ে দিত সিপিএম, বাবা তোমরা থাকো। কারণ সিপিএম প্ল্যানিংই করে রেখেছিল যে 40% ভোট পাক, বাকিটা তো আমরা পাবো, আর আমাদের সাথে তো বোঝাপড়া আছে। এই জায়গায় থেকে মমতা ব্যানার্জি ওই সময়টা কিন্তু একটা ফিগার, যে সিপিএম এর সাথে লড়াই, সরাসরি লড়াই, চোখে চোখ রেখে কথা বলা আমরা এখন অনেক শুনি, কিন্তু লড়াইটা মাঠে নেমে মার খেয়েছেন, লাঠির বাড়ি পড়েছে, তা সত্ত্বেও কিন্তু উনি এগিয়ে গেছেন এবং মানুষকে সিপিএম এর বিরুদ্ধে একটা গোষ্ঠী, বড় গোষ্ঠীকে তৈরি করা, একটা জনমত তৈরি করার দায়িত্ব কিন্তু নিয়েছিলেন। সুতরাং মানুষ তখন শুধু 21শে জুলাই না, বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি যখনই মিটিং হতো, 1-2 জন করে পুলিশ গুলিতে হত্যা, পুলিশ একেবারে গুলি চালিয়ে মারতো তাদের হতো। এটা কিন্তু একটা খালি 21শে জুলাই এবং হাওড়াতে এরকম ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি সভাগুলোতে এরকম করতো এটা। তো এই জায়গায় থেকে মমতা ব্যানার্জি তো একটা ফেস ছিল তখন এগেইনস্ট সিপিএম। শি ওয়াজ ফাইটিং a strong battle, a very difficult battle. She had a hard time at that point of time, যখন তিনি বলো এই যে হার্ড টাইমটা যে ছিল তখন, তো মমতা ব্যানার্জির কিন্তু ওই জায়গায় she stood alone এই লড়াইটা করার। সুতরাং আজ যতই চেষ্টা করো মমতা ব্যানার্জিকে ছোট করার, কোণঠাসা করার, ও লাভ হবে না। শুভেন্দু অধিকারীর পক্ষে এই জায়গায় ছোট করতে পারবে না। জিতেছে ইলেকশন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, সেটা অন্য জিনিস, সেটা তো অনেক কারণ আছে। একটা হিন্দুত্বর বিষয় ছিল, হিন্দু ভোট কনসলিডেটেড হয়েছে, এবং এই দায়িত্বটা বাংলাদেশের মিডিয়া কিন্তু নিয়ে নিয়েছে, বাংলাদেশের পোর্টালরা যে দায়িত্বটা নিয়ে নিয়েছে, তাতে হিন্দু ভোট কনসলিডেটেড আরো হতে পারে, মানে অলরেডি হচ্ছে, বা যে কথাগুলো বাংলাদেশ থেকে বেরিয়ে আসছে, একটা বিনোদন হচ্ছে, তার সাথে যে কমেন্টস গুলো আসছে তাতে হিন্দুরা আরো খেপছে। তো আমার এখানে একটা বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে, কিন্তু 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু একভাবে মানে একত্রিত হয়ে গেছে, এইটাকে তুমি আলাদা করতে পারবে না। মানুষের মধ্যে এই বিস্মৃতি হয়নি এখনো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছিলেন না, নিশ্চয়ই ছিলেন। 15টা বছর রাজত্ব করেছেন, সিপিএম কে সরিয়েছেন, জগদ্দল পাথরকে সরিয়েছেন, এইটার কিন্তু ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। শি ক্যানট বি ডিসক্রেডিটেড। শি হ্যাজ fought a lonely battle. She had fought a difficult battle. She won the battle at one point of time. আজকে ছেড়ে অনেকে চলে গেছে, অনেক বক বক কথা বলতে পারে, কিন্তু তাদের পরিচয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাথেই ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ করেই তারা লড়েছে। শুভেন্দু অধিকারীও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়েছেন। তারপর যাই হোক, যে কারণে তিনি সরে গেছেন, তিনি এখন মুখ্যমন্ত্রী, তার একটা দায়িত্ব আছে, কিন্তু অনেকভাবে চেষ্টা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার, খাটো করে দেখার। কিন্তু 21শে জুলাই আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৃথক নয়।
বুঝতে পেরেছি। অরিন্দম দা, একটা জিনিস তো কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হচ্ছে, ওরা এই ইস্যুটার উপর দাঁড়িয়ে ওরা 21শে জুলাইটা করছে, সেটা হচ্ছে মনীশ গুপ্তর ফাইল আবার নতুন করে খুলতে হবে। তো এই ব্যাপারটা মানে এদিকে ধরুন আজকে শুভেন্দু অধিকারী মনীশ গুপ্ত দিকেই তীর ঘুরিয়ে দিয়েছেন, যদিও দেখা যাচ্ছে যে মনীশ গুপ্ত বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের এই টার্গেট বা এই নতুন লক্ষ্য নিয়ে আসা, সেটা কি আরো খানিকটা চাপে ফেলতে পারে মনীশ গুপ্তকে? আমি একটা কথা খুব স্পষ্ট করে বলবো, কংগ্রেসে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্বটা সেটা কমিয়ে দাও, কারণ তাহলে কিন্তু ফর্মিডেবল একটা ফোর্স তৈরি করা যাবে। বারবার বলছি, একটা অপোজিশন স্ট্রেংথেন করতে গেলে কংগ্রেসকে লাগবে। এটা কংগ্রেসও বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। একটা কথা, কংগ্রেসের এইসব নেতারা যারা বলছে না, যখনই দিল্লি থেকে বকা আসবে তারা দেখবে সব সাইলেন্ট হয়ে গেছে, স্ট্রাইকালি সাইলেন্ট, কোনো কথা নেই। They have to follow the dictates of the central committee of the Congress. এটা there is no way out. করতেই তোমাকে হবে, ইটস ন্যাশনাল পার্টি, তার সব কিছু সেন্ট্রালি ডিসাইডেড হয়। যা বিজেপিকে বললে এখানে মানতে হবে, সেন্ট্রালিও একই ব্যাপার। লোকাল পাওয়ারটা নেই। কংগ্রেস এখন চিৎকার করছে, কংগ্রেস এখন একটা নিজের ট্রাইং টু বিল্ড এ নিউ আইডেন্টিটি অফ ইটস ওন, এটা তো অস্বীকার করেন, একটা নতুন আইডেন্টিটি নতুন ভাবে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কংগ্রেসের পক্ষে ইট ইজ ডিফিকাল্ট জব। তোমার গ্রাসরুট লেভেলে কংগ্রেসের সেই লোক নেই, হয়তো ভোটার আছে, কিন্তু গ্রাসরুট লেভেলে যে খাটবে, ফ্ল্যাগ লাগাতে হবে, ব্যানার লাগাতে হবে, বিভিন্ন জায়গায় অটো করে বলতে হবে, সেই লেভেলের লোক কিন্তু কংগ্রেসে এখন নেই। কংগ্রেসের সবটাই কিন্তু খুব আমি বলবো একটু এলিটিজম ব্যাপারটা রয়েছে। তারা ভালো লোক, তারা অনেস্ট লোক, তারা কিন্তু চুরি চোর ডাকাত নয়, কিন্তু তারা অনেস্ট লোক। তা সত্ত্বেও তুমি অনেস্টি আর এলিটিজম করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা এন্টায়ার ইন্ডিয়াতে পলিটিক্সে সাকসেসফুল হতে পারবে না। ইউ ক্যানট be a successful person in politics if you do not mingle with the masses. You have to mingle with the people. তোমাকে মানুষের সাথে মিঙ্গল করতে হবে, মিশতে হবে, then only it is possible to script a success story in politics, in Bengal, in other states also. কিন্তু একটা কথা, আজকে এই জায়গায় কংগ্রেস হয়তো তাদের একটা নতুন আইডেন্টিটি করার চেষ্টা, সেই কারণে তুমি যেটা বলছো মনীশ গুপ্তকে নিয়ে মানে হি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ আ টার্গেট, কিন্তু এতটা বছর পেরিয়ে গেছে, না শুভেন্দু অধিকারী পারবেন, না কংগ্রেস পারবেন, আর কেউ পারবেন না। কারণ আসল ব্যাপারটা থেকে কিন্তু চাফাই ওঠার সায়দা আগুনে পুড়ে গেছে বা কোনো জায়গায় ঢুকে বসে আছে। মনীষা মুখোপাধ্যায়ের ফাইল যত সিনেমা তৈরি হয়েছে, ফাইলটা বার করতে পেরেছে? পারেনি, কারণ সেগুলো সব চলে গেছে। সাঁইবাড়ি পারেনি, সাঁইবাড়ির ফাইল কত তুমি বার করবে? কোন 70 সালের ঘটনা, সেই ফাইল কি আর আছে? তাদের বাড়ি অনেককে মেরে দেওয়া হয়েছে, পরেও মেরে দেওয়া হয়েছে ওই ঘটনাটা ঘটনার পর, কিন্তু আজকে তুমি এটা কিছু করার নেই। সব মরিচঝাপি উড়ে গেছে ফাইল। মরিচঝাপি নিয়ে দীপ হালদারের একটা খুব সুন্দর বই আছে, দ্য ব্লাড আইল্যান্ড বলে, খুব সুন্দর লিখেছে, কিন্তু দীপ হালদারও সবটা কিন্তু বার করতে পারেন, বার করা সম্ভব না। যারা যারা লড়েছিল তখন আমরা বাঙালির হয়ে কিছু 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 লোক লড়েছিল, তাদেরকে ভয়টয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর বাকি তাদের বিভিন্ন লোকের উইটনেসটা তো থাকছে না। উইটনেস না থাকলে তুমি আর কিছু জানবে না। এতদিন পরে তুমি আর কোথায় উইটনেস পাবে? আস্তে আস্তে তাদেরও বয়স হচ্ছে, অনেকে পৃথিবীতে নেই, কিন্তু ফাইলগুলো যদি পুড়িয়ে ফেলে দেওয়া হয় তুমি পাবেটা কোত্থেকে? রাজনীতি হচ্ছে কংগ্রেসের ক্ষেত্রে, এটা রাজনীতি, কারণ কংগ্রেস নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। সেই ঘুরে দাঁড়ানোর জায়গাটাতে কংগ্রেস নিশ্চয়ই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু দে হ্যাভ টু জয়েন হ্যান্ডস উইথ মমতা ব্যানার্জি, আবার বলছি, to strengthen its own party as well as strengthen the democratic process that is missing for some time in Bengal. এটা কংগ্রেসকে করতে হবে। বুঝতে পেরেছি। দাদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, সেখানে গিয়েছিলেন ইন্সপেকশন করতে, পরিদর্শন করতে গিয়ে তিনি দাবি তুলেছেন যে তার কর্মীদের, তার যে কজন নেতা এখনো পর্যন্ত টিকে রয়েছেন তার সঙ্গে তাদেরকে কার্যত কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেছেন। মানে যে পরিস্থিতিটা ভোটের পর থেকে তিনি বারবার বলে আসছেন, আজও সেই পরিস্থিতির মধ্যেই উনি দাঁড়িয়ে রয়েছেন, এই দাবিটা করছেন। এটা থেকে বেরোনোর জায়গা কি সত্যি রয়েছে? আপনার কি মনে হচ্ছে? দেখো, পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি যাদেরকে দাঁড় করিয়েছিলেন, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়,
সবাই বুঝতে পারছে তাদের ভুলটা। কতগুলো চোর জোচ্চোর, অ্যান্ড পসিবলি দে ওয়ার এক্সট্রিমলি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস, যে আমরা আসছি। তা হয়নি। এটা ভাবতেও পারিনি যে পশ্চিমবঙ্গে একদিন হিন্দু কনসলিডেশন হবে, সেটা তো হয়েছে। বাস্তবকে তোমাকে মানতে হবে। ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট হিন্দু কনসলিডেশন হ্যাজ টেকেন প্লেস ইন টার্মস অফ ভোটস। এটা তোমাকে মানতেই হবে। মুসলিমরাও যেরকম ভোট দিয়েছে, মুসলিমদের ভোটের মধ্যে ভাগাভাগি কিছু কিছু মানে ডিস্ট্রিক্টে হয়েছে, আদারওয়াইজ ওভারঅল ভোটটা তৃণমূল কংগ্রেসই পেয়েছে। এখন এটা বিজেপি ভাঙিয়েছে দলটাকে, যাতে অপোজিশন ফোর্সটা মিনিমাম হয়ে যায়। যদি মিনিমাম অপোজিশন ফোর্স করে দেওয়া যায়, পাওয়ারলেস অপোজিশন, টুথলেস টাইগার করে দেওয়া যায়, তাহলে অবভিয়াসলি বিজেপি উইল বি এবল টু সাকসেসফুলি রান দ্য গভর্নমেন্ট। করবে। কিন্তু এখন একটা ঘটনা, তোমাকে এর সাথে একটা ঘটনা বলা দরকার। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে ইংলিশ একটা কথা বলি, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। শি হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। সেই জিরো থেকেই শুরু করতে হবে। কয়েকজন লিডার্স আছে, এর মানে না তৃণমূলে অনেস্ট লিডার্স নেই। লিডার্স তো ডিস্ট্রিক্টেও আছে, লিডার্স তো গ্রামের দিকেও আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে লিডার্স আছে। দে আর অনেস্ট, দে আর কমিটেড, দে আর ডেডিকেটেড। কালকেই দেখতে পাবে অনেকে যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে একটা সমস্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন অনেক প্ল্যানফুলি এগোতে হবে। খুব প্ল্যানফুলি, না প্ল্যান ওয়ে, নাইসলি ক্রাফটেড প্ল্যান করে এগোতে হবে। হাউ টু কাম ব্যাক, শি উইল স্টেজ আ কাম ব্যাক। আমি আগেও বলেছি তোমাকে, সেটা নিয়ে সন্দেহ নেই, কারণ অনেক বেটার এলিমেন্টসরা ঢুকবে। এদের কিছু এদের দেওয়ার আছে, এদের পাওয়ার নেই। দে ডু নট ওয়ান্ট টু এক্সট্র্যাক্ট ফ্রম দ্য পার্টি। এই জায়গাটা আছে, কারণ এক ঝাঁক তরুণ তরুণী এসছে, যুবক যুবতী এসছে। দে আর ডুইং আ কমেন্ডেবল জব, দে শুড বি লডেড ফর দ্যাট। আর এর সাথে কিছু কমিটেড, কুণাল ঘোষ বলো, তোলা সেন বলো, বিভিন্ন কল্যাণ ব্যানার্জি বলো, তারা কিন্তু লড়ে যাচ্ছে, পাশে আছে অ্যাট দ্য অর্ডার। মহুয়া মৈত্র, দে আর অল ফাইটিং টায়ারলেসলি, একদম। তো এই কারণে আমি এইটুকু বলবো, স্ক্র্যাচ থেকে শুরু করে আই থিঙ্ক দিস টাইম তৃণমূল ক্যান টার্ন অ্যারাউন্ড, যদি বেটার লোকেদের রাখতে পারে। অনুব্রতদের রেখে তো আজকে নষ্ট হয়েছে। একটা মাছ বিক্রেতা, একটা কে তুমি ওই করে ফেলেছো। মাছ বিক্রেতা হোক, তাতে অসুবিধা নেই, তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল। পুলিশকে পাশে রেখেছে, বলছে পুলিশকে বোম মারো। পুলিশকে সাথে নিয়ে অন্যদেরকে গাঁজা কেসে ফাঁসাচ্ছে। পুলিশকে সামনে রেখে কোনো ডিএম না কাকে গড়ি দেখাচ্ছে, কটা বাজে কি হলো। তো এইসব লোকের সাহস কোথায়? আপনি অনুব্রতর কথা বলছেন, মদন মিত্র তো চলে গেল, লাস্ট ডিফেন্স বলে ধরা হচ্ছিল। একটা কথা বলি, মদন মিত্র লিডার ভালো ছিল, কিন্তু মদন মিত্রেরও কিছু করার নেই। মানে হি ইজ এনট্যাঙ্গেলড ইন ডিফারেন্ট কেসেস। তখন মদন মিত্রকেও এসকেপ রুটটা তো করতে হয়েছে, তাই না, চলে যেতে হয়েছে। আমি দেখছিলাম মদন মিত্র অনেক কিছু বলছেন, তাতে অনেকে অনেক বাজে কথা বলে, সেটা বলবো না। ডাক্তার হয়ে কখনো একজন, সে পেশেন্ট, বিভিন্ন সময় তার রোগ হয়েছে, এটা নিয়ে বলবো না আমি। কিন্তু মদন মিত্র, আবার আমি বলছি, মদন মিত্র ভালো লিডার, ঠিক আছে, কিন্তু তোমাকে তখন একটা ফ্যাক্টর দেখতে হবে, অ্যাকসেপ্টেন্স ফ্যাক্টরটা কার। এটা মদন মিত্রকে তো মাস লিডার বলেই ধরা হয়। মাস লিডার মানছি আমি। আলটিমেটলি অ্যাট ওয়ান পয়েন্ট অফ ডে মদন মিত্রকে তো মমতা ব্যানার্জির হাতটা ধরতে হয়েছে। মদন মিত্র কংগ্রেসে থাকেননি কেন? উনি তো কংগ্রেসে ছিলেন। সেটা কিন্তু সেই মদন মিত্রকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসতে হয়েছিল। সেই মুখে ভ্যানগার্ড অফ দ্য মুভমেন্ট ওয়াজ মমতা ব্যানার্জি। দে অল এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস, ডিফারেন্ট লিডার্সদের কথা বলছি, ইনক্লুডিং মদন মিত্র। কিন্তু আজকে যদি এই বুলওয়ার্ক অফ দ্য মুভমেন্ট, সেটা তো মমতা ব্যানার্জি। আর সেই কারণে বলছি, মমতা ব্যানার্জি, মদন মিত্র চলে গেছে ঠিক কথাই, কিছুটা ক্ষতি হয়তো হবে, কিন্তু এটা বিরাট যে একেবারে মানে ইররিভার্সেবল লস নয়। এটা আবার আর মদন মিত্র কি করেন সেটা ব্যাপারটা দেখার। কিন্তু মানুষের মধ্যে মদন মিত্রকেও তো ডিপেন্ড করে থাকতে হচ্ছে কত কয়েক হাজার কর্মীদেরও। সেখানে কর্মীরা যদি বিট্রে করে যে না, আমরা মমতা ব্যানার্জির সাথে যাবো, ওয়্যার উইল মদন মিত্র স্ট্যান্ড? তার মানে আপনি বলতে চাইছেন যে 21শে জুলাই মদন মিত্র কাছে একটা পরীক্ষা? নিশ্চয়ই পরীক্ষা, কারণ তার লোকেদের মধ্যেই ভাগাভাগি হবে। কারণ সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে লিডার, যে নেত্রী এগিয়ে নিয়ে গেছে। সেই কারণে ঘটনাটা, মদন মিত্রকে আমি খারাপ বলছি না, মদন মিত্রর কোনো পার্সোনাল অ্যাটাক আমি করবো না, কিন্তু হ্যাঁ, ও লাভলিটা তো সবসময়, ও লাভলিটা কিন্তু আর লোকের কাছে
গ্র্যাজুয়ালি ইট উইল ফেড অ্যাওয়ে, ইট উইল ভ্যানিশ ইনটু থিন এয়ার, থাকবে না। ওনার মানে যত রকম জেস্টার্স অ্যান্ড পস্টার্সগুলো আস্তে আস্তে কিন্তু লোকে ভুলে যাবে, কারণ মদন মিত্র সেই জায়গাটা নিয়ে গেল। হি হ্যাজ কমিটেড আ সুইসাইড। এটা একটা সুইসাইডাল মুভ, কিন্তু নিজেকে এসকেপ রুট করতে গিয়ে ইউ আর ফরগেটিং your own party, you have left your original party. সুতরাং তোমাকে আজকে কি অবস্থায় পড়তে হয়েছে দেখো। এবার লোকে তো লাফিং স্টক না হয়ে যায়, সব কিছু করতে গেলে একটা কালকেও দেখছিলাম উনি একটা কালো জামা পরে, উনি বিভিন্ন কারুকার্য, বিভিন্ন কালারফুল লোক। না কালারফুল আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই কালারফুল ব্যাপারটা কিন্তু সাথে কিন্তু একটা তৃণমূল কংগ্রেস ছিল। মদন মিত্র alone did not have the courage or boldness to build a new platform. যদি উনি আলাদা পার্টি করতেন তাহলে লোকে সেই জায়গায় একটা সিরিয়াস ব্যাপারটা থাকে। মদন মিত্র সিরিয়াসনেস ব্যাপারটার জায়গায়, সেখানে মমতা ব্যানার্জিকে লোকে চুজ করবে। মমতা ব্যানার্জি উইল বি সিলেক্টেড বাট নট মদন মিত্র। মদন মিত্রকে ওই কালারফুল একটা লাফেবল মানে অবজেক্ট হয়ে গেছেন। তো এখন এটা অবজেক্ট অফ রিডিকিউল যদি হয়, তাতেও কিন্তু মদন মিত্র নামটা হয়তো থাকবে, বাট দ্য ইম্পর্টেন্স অফ মদন মিত্র অ্যাজ এ পলিটিশিয়ান উইল ডিমিনিশ। এটা কিন্তু আমি তোমাকে পরিষ্কার কথা বলছি। আগামীকাল একসঙ্গে 3টে ম্যাচ, ওই চত্বরটার মধ্যেই, ওদিকে কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠী আর ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হয় 3টে ম্যাচের মধ্যে কি সমস্ত ফোকাস, বাংলার যাবতীয় ফোকাস কি তারামণ্ডলের সামনেই থাকবে? একটা কথা বলে রাখি, তোমার মতো সাংবাদিক যারা নিরপেক্ষ তারা সবকটা দেখে জাজ করবে। মেইন স্ট্রিম মিডিয়া পরিষ্কার কথা, কাল সকাল থেকে দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, মেইন স্ট্রিম মিডিয়া কালকে থেকে দেখবে আপেল আক্রোটদের মিটিংটার ওপর বেশি ফোকাস করবে, কংগ্রেস সব থেকে লাস্ট পয়েন্ট, আর কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন মেইন স্ট্রিম মিডিয়া কোনোভাবে, মেইন স্ট্রিম মিডিয়া যা রোল প্লে করছে, পার্টিসান রোল অ্যান্ড আ ডিস্ট্রাকটিভ রোল ইন দ্য সোসাইটি, তাতে ফোকাসটা পুরোপুরি তুমি দেখবে কালকে সকাল থেকে একেবারে আখরোট আপেলদের। কারণ ওটাকে আমি তৃণমূল বলবো না, ওইগুলোকেই বলতে হবে। একটা জনগণ গাইতে পারে না, ন্যাশনাল অ্যান্থেম গাইতে পারে না, ওখানে নেত্রী হয়ে গেছে, ভুলভাল মাল গেলে এটাই হয়। কিন্তু আমার একটাই বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, মিডিয়া তাদেরকেই ফোকাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবে হয়তো বক্তব্যটুকু তুলবে, কিন্তু আমি আবার বলছি, তোমার মতো সাংবাদিক সারাটা জায়গায় ঘুরবে, বৃষ্টিতে ভিজবে, কষ্ট করবে, বা তোমার মতন অনেকেই আছে যারা এটা করবে, কিন্তু একজনকে আমি বলে রাখি, মেইন স্ট্রিম মিডিয়ার লোক থাকবে কিন্তু শো টাইমটা অনেক কমিয়ে দেবে, যেটা প্রত্যেক বছর অন্য সময় হয়। এখানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্টেই করবে না, জাস্ট পরে বিকেলবেলা 4 ঘন্টা 5 ঘন্টার আসরে এরকম হয়তো একটু আলোচনা হবে, ন্যাকামি হবে, আর চিৎকার হবে কোনো চ্যানেলে। একটা জায়গায় তো একেবারে চিড়িয়াখানার চিৎকার হয়, কলতলার ঝগড়া হয়, তো সেই জায়গায়, এই জায়গাগুলোতে দেখবে খালি কয়েকটা মানে টিপস অ্যান্ড বিটস করে একটা কিছু নিউজ হবে। তো আমি এইটুকু বলতে পারি, মেইন স্ট্রিম মিডিয়া চেষ্টা করবে পরিষ্কার, ঋতব্রতরা দে হ্যাভ ওয়ান দ্য ব্যাটল ইন টার্মস অফ নাম্বারস, এটা চেষ্টা করবে। কিন্তু ওখানে যে কতগুলো লোফার লুম্পেন রয়েছে সেটা তো বাংলার মানুষ বুঝতে পারছে। মমতা ব্যানার্জিকে ছেড়ে লোফার লুম্পেনদের একটা জায়গা হয়েছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটা তো মানুষ বুঝতেই পারছে। তো সেইখানে আমার বক্তব্য হচ্ছে, মানুষের কাছে বক্তব্য কিন্তু আলাদা। মানুষ এত বোকা নয়, পিপল আর নট নিনকম্পুপস, দে আর নট স্টুপিড। মানুষ যথেষ্ট ইন্টেলিজেন্ট, তারা বুঝতে পারবে মিডিয়া কোথায় খেলবে। আমি তো এখন থেকে বলে দিচ্ছি, কালকে মিলিয়ে নিও। তো কিন্তু আমি আবার বলছি, তোমার যে পারসেপশন আছে, তোমার যে কমিটমেন্ট আছে, তোমার যে সিনসিয়ারিটি আছে, তোমার মতন অনেকেই এরকম আছে যারা সব জায়গাটা ঘুরে একটা জায়গায় ওপিনিয়ন আসবে, আগে ওপিনিয়ন দেবে না। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার ওপিনিয়ন এখন থেকেই তৈরি হয়ে গেছে, ওদের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, এটা বলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে একটা ফেসবুক লাইভে এসেছিলেন এবং সেখানে এসে বলেছেন যে 21শে জুলাই থেকে তার নতুন পথ চলা শুরু। এটা তাৎপর্যটা কোথায়? কারণ she also knows that I have to start from the scratch. Now party is dominated by inexperienced people. কিছু এক্সপিরিয়েন্স, কিছু ইনএক্সপিরিয়েন্স, বাট দে আর কমিটেড। পলিটিক্সে কমিটমেন্ট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। লোকটা ভালো কিনা এখন মানুষের মধ্যে এসে গেছে, লোকটা ভালো কিনা। 4টে পুজো করে ইলেকশনে নেক্সট টাইম থেকে আমি মনে করি, যত ভারতবর্ষে ইলেকশন
কিন্তু ট্রান্সপারেন্ট হবে। ভোটটা এরকমই হবে, 90%, 92% মানুষ ফ্ল্যাট থেকে এসে ভোটটা দেবে, কারণ জানে যে বোম পড়বে না। একসময় নর্থ ক্যালকাটায় মাঝে মাঝে বোম পড়ে যেত, আমার নিজের মনে আছে একবার। তো সেইগুলো হবে না, নাম্বার ওয়ান। মানুষ ভোট দেবে এসে, ভোটটা মানুষের যখন হাতে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানুষ ওই ভোটটা দিতে পারবে। মানুষ তখন সিলেক্ট করবে লোকটাকে। পাড়ার পুজো করে আর কোনো পাপ্পুর সাথে যোগাযোগ রাখে, আর দেখলেই যাকে বিরক্ত লাগে, চুরি করে ফাঁক করে দিচ্ছে, 1700 কোটি টাকা নিয়ে পাহাড় কিনে ফেলছে। ঘটনাটা চক্রে হচ্ছে এই লেভেলের মানুষ আবার বিচার করবে যে কে ভদ্রলোক। পলিটিক্সে টাইম দিতে হবে, কিন্তু পলিটিক্সে বেটার লোক না আসলে তাহলেও কিন্তু মুশকিল। আমি কিন্তু এটা বারবার বলছি, পলিটিক্সে যদি বেটার লোক না আসে এটা মুশকিল। আজকে পরিষ্কার কথা, বিজেপির সাথে আমার মতের মিল না হতে পারে, কিন্তু ডেফিনেটলি আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর স্বপন দাশগুপ্ত। আজ আমরা শশী থারুর ফারুর করি, আরে স্বপন দাশগুপ্ত কম ভালো ইংলিশ লেখে, পাবলিসিটি পাইনি। স্বপন দাশগুপ্ত লেখা, স্বপন দাশগুপ্ত নলেজ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কোথায় কোন জায়গাটা ভুল করি সেটা হচ্ছে, এবার লোক কিন্তু বাঁচবে। রাসবিহারীর লোক যেরকম বেঁচেছে না, 4টে দুর্গাপুজো কি করলো না, কিন্তু স্বপন দাশগুপ্ত একজন ভদ্রলোক। হি ইজ অ্যান অনেস্ট ফিগার, হি ইজ আ গুড জার্নাল অ্যান্ড অ্যান এক্সেলেন্ট অথর, অলসো অ্যান এরিউডাইট। স্বপন দাশগুপ্তকে আমি চুজ করেছি। কিন্তু আজকে এমন লোককে নয় যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, এই আস্তে আস্তে এটা কমে যাবে। কিন্তু এটা সব পার্টিকে মেনটেন করতে হবে। কিছু পার্টি যদি ক্রিমিনালস আনে তাহলে তুমি কিছু করতে পারবে না। সে তুমি অল ইন্ডিয়াতে যদি তুমি দেখো, বিজেপিতেও ক্রিমিনাল রেকর্ড নিয়ে আছে। এখন তৃণমূলেও চোরটা ডাকাতগুলো ছিল যারা বেরোচ্ছে সব। এইবার হচ্ছে পিপল হ্যাজ টু চুজ কে বেটার। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যারা জানে সে কথাটা, এটা যে তুমি যেটা বলছো ফেসবুক লাইভে, এই জন্যই বলেছে, কারণ আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ আন্ডার মাই টিউটলেজ। A group of leaders, group of workers is there who can fight it out with full commitment and dedication. And Mamata Banerjee বুঝছে this group is going to fight, but they are not experienced. বাচ্চা তাদের বয়স, আস্তে আস্তে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করবে as you grow of age. তো এটা সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম। সেটা মমতা ব্যানার্জি ওই জন্যই বলছে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। ওটা পরিষ্কার বলাটা যে শূন্য থেকে শুরু করছি, ওটা ওরমভাবে বলা যে নতুন পথ চলার শুরু। সেটা ভাষার জাগলারি অফ ওয়ার্ডস, এটাই বলতে পারো, আর কিছু না।